আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ সেলওয়েডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। এই আলোচনার ধারাবাহিকতায় আজকের তৃতীয় পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ এবং সুযোগ ব্যয় নির্ধারণ। আমরা এই তিনটা টপিক নিয়ে কথা বলবো। আমরা প্রথমত দেখব বেকারত্ব, উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে বেকারত্ব, পূর্ণ নিয়োগ নির্ধারণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ এবং সুযোগ ব্যয় নির্ধারণ। এই তিনটা বিষয় আমরা আজকের পর্বে জানব। তো চলেন আমরা প্রথমত বেকারত্ব, পূর্ণ নিয়োগ নির্ধারণ এই বিষয়টাতে যাচ্ছি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা বেকারত্ব পূর্ণ নিয়োগ নির্ধারণ করব কিসের আলোকে? উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে। তো উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে যদি আমরা বেকারত্ব পূর্ণ নিয়োগ নির্ধারণ বা আরও যে দুটি টপিক এগুলো যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই প্রথমত আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতেছেন তারা দেখছেন এর আগের পর্বে আমি আপনাদের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা কী, কাকে বলে এবং উৎপাদন সম্ভাবনা রেখার সূচি থেকে কীভাবে আঁকতে হবে সেই বিষয়গুলো দেখিয়েছি। তবে আজকের আলোচনার সুবিধার্থে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু করে বুঝিয়ে দিব, দেন আমরা আজকের আলোচনায় চলে যাব। চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জানব উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এবং উৎপাদন সম্ভাবনা রেখা সূচি থেকে কীভাবে আঁকতে হয়। একটা জিনিস আপনাকে বোঝার জন্য আমি একটু অল্প করে আপনাদের সময় নিচ্ছি, খেয়াল করেন। তো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বা হচ্ছে আমরা কীভাবে আঁকবো, এই বিষয়টা বোঝার জন্য আমি আপনাদের জন্য এখানে একটা চার্ট বা হচ্ছে একটা সূচি করে রয়েছে। এটা হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা সূচি। উৎপাদন সম্ভাবনা সূচি আমাদের এইরকম একটা সূচি দিয়ে দেয়। এরকম একটা সূচি থেকে আমাদের একটি রেখা আঁকতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন, উৎপাদন সম্ভাবনার রেখা আসলে কাকে বলে আমরা গত ক্লাসে দেখেছি। উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আমরা দেখলাম এমন একটি রেখা হয়, এইভাবে এই আকৃতির একটি রেখা হয়। এই রেখাটাকে বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা। কেন এটাকে উৎপাদন সম্ভাবনা রেখা কেন বলে বা হচ্ছে কি বা এই জিনিসটা আমরা কিভাবে আঁকবো আসলে? তো আমাদের এইরকম একটা সূচি থেকেই তো আমাদের আঁকতে হবে। তো আপনারা দেখেন আমরা কিভাবে আঁকবো বিষয়টা। এর আগে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের মনে করেন ওই সংজ্ঞার মধ্যে একটি কথা আছে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। এই সংজ্ঞায় বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে চলতি প্রযুক্তি এবং সম্পদের বিপরীতে বা সাপেক্ষে চলতি প্রযুক্তি এবং বিভিন্ন সম্পদের সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। তো এখানে একটি কথা আমি আপনাদেরকে ভালো করে বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে বা সূচির ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রযুক্তি এটা হচ্ছে প্রযুক্তি এবং সম্পদ বা চলতি সম্পদ যেটা বলি। আমরা যেই উৎপাদন সম্ভাবনা রেখাগুলো বা আমরা যেই উৎপাদনগুলো করব, অবশ্যই এগুলো তো আমাদের সম্পদ এবং প্রযুক্তিকে ব্যবহার করে উৎপাদন করতে হয়। আমরা যদি কোনো কিছু উৎপাদন করতেই চাই, তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রযুক্তি বা সম্পদকে ব্যবহার করে আমাদের উৎপাদন করতে হবে। তো আমাদের সম্পদ তো লিমিটেড, আমরা যেটা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তা আমরা যদি একটি প্রতিষ্ঠানের বা একজন কৃষকের বা কথা চিন্তা করি, মনে করেন একজন ব্যক্তির বা একটা কৃষকের একটা জমি আছে, এই জমিটার একজন কৃষকের। তো সেই কৃষক যদি এখানে উৎপাদন করতে চায়, তো আমরা জানি এই জমিটা হচ্ছে মূলত সম্পদ এবং তিনি এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে উৎপাদন করতে গিয়ে। প্রযুক্তিটা যেমন হবে হোক, এটা সনাতন প্রযুক্তি হোক বা আধুনিক প্রযুক্তি হোক, যে প্রযুক্তি হোক, মানে ট্রাক্টর দিয়ে সে হাল চাষ করুক আর হচ্ছে কি সে মনে করেন নিজে খনন করে যেভাবে হোক বা গরুর যে হাল চাষ সেগুলো দিয়ে করুক, যেভাবে করুক সেটাই প্রযুক্তি। তাহলে হচ্ছে কি উৎপাদন করতে গেলে যে প্রযুক্তি বা সম্পদ লাগবে সেটা ক্লিয়ার এবং এটা লিমিটেড না, কিন্তু এই জমির বাইরে তো তার জমি নাই, সে উৎপাদন এর মধ্যেই করবে।
তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এই জমিটার মধ্যে চাইলে সে এরকম দুটি সংমিশ্রণে উৎপাদন করতে পারে। একটা হচ্ছে সাথে সে মনে করো এক্স দ্রব্য উৎপাদন করবে এবং ওয়াই দ্রব্য, তো সে যদি ওয়াই দ্রব্য 150 একক করে, তার মানে সে যদি এই পুরো জমিটার মধ্যে ওয়াই দ্রব্য উৎপাদন করে তখন কিন্তু এক্স দ্রব্য মোটেও করতে পারবে না। আবার যদি সে উৎপাদন এক্স দ্রব্যের উৎপাদন যদি একটু কমিয়ে, মানে সে যদি ওয়াই দ্রব্যের উৎপাদন একটু কমিয়ে যদি 140 করে, তাহলে সে এক্স দ্রব্যের উৎপাদন একটু বাড়িয়ে 50 একক করতে পারবে। তাহলে সে মনে করেন এতটুকু পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করলো আর এটা কি করলো, ওয়াই করলো। এরকম সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তৃতীয়ত সে চাইলে এক্স দ্রব্যকে আরেকটু বাড়াতে পারে, ওয়াই দ্রব্যকে আরেকটু কমাতে পারে। আবার আরও চাইলে আবার এক্স দ্রব্যকে আরও বাড়ানো, ওয়াই দ্রব্যকে আরও কমানো, এরকম বিভিন্ন প্রপোর্শন উৎপাদন করতে পারে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। সুতরাং আমরা সেই মাধ্যমে যদি এইরকম বিষয়গুলোকে তার মানে আমরা বললাম প্রযুক্তি এবং সম্পদ সাপেক্ষে একটি জায়গার মধ্যে বা একটি সম্পদের মধ্যে তিনি বিভিন্ন প্রপোর্শনে বা বিভিন্ন সংমিশ্রণে দুটি দ্রব্যের উৎপাদন দেখাতে পারে বা উৎপাদন করতে পারে। তো এটাই হচ্ছে কি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়। তো সেটা যদি আমরা চিত্রের সাহায্যে আঁকি তাহলে আমাদের দেখা যায়, আচ্ছা আমাদের চিত্রের সাহায্যে যদি আমরা দেখি, ধরেন এভাবে দিলাম, আমরা এভাবে দিলাম। তো আমরা যদি প্রপোর্শনগুলো আঁকি এভাবে, ধরেন আমি এখানে দিলাম 50 একক, এরপর দিলাম এখানে 100, এরপর এখানে নিলাম মনে করেন 150। একটু শর্টকাট করার জন্য আমি দেখাচ্ছি। তারপরে এখানেও দিচ্ছি মনে করেন এটা 50, এটা হচ্ছে কি 100, আর এটা হচ্ছে কি 150। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি, এটা মনে করেন আমরা ধরলাম এক্স দ্রব্য, এটা ধরলাম ওয়াই দ্রব্য। তা আমরা যদি ওয়াই দ্রব্য 150 একক করি, তাহলে আমরা কিন্তু এক্স দ্রব্য করতে পারবো না। এক্স দ্রব্য বলা হচ্ছে তখন কত, 0। তাহলে হচ্ছে এক্স দ্রব্য 0 এখানে, ওয়াই দ্রব্য এখানে 150, তখন সংমিশ্রিত বিন্দু বলছে এ, তাহলে আমরা এটা দিলাম। দ্বিতীয়ত আমাদেরকে বলছে এক্স দ্রব্য কমিয়ে কত করা হয়েছে, 140। তাহলে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য কমিয়ে কত করা হয়েছে, 140। তাহলে 140 হলে আমরা এখানের মতো হতে পারে। যেহেতু আমরা প্রপোর্শনগুলো অনেক বাড়িয়ে নিয়েছি, তার এখানে 50 একক, 100 থেকে 150 মানে এখানে 50 একক। যদি আপনি যদি মানে 110, 120, 130, 140 এভাবে যাবে, তাহলে 140 যদি হয় তখন বলা হচ্ছে কি ওয়াই দ্রব্য হচ্ছে কি, এক্স দ্রব্য হচ্ছে কত, এক্স দ্রব্য হচ্ছে আমাদের 50। তাহলে এক্স দ্রব্য 50 হলে এখানে হবে, এখান থেকে আমরা যাব, এভাবে হবে। এরপর বলা হচ্ছে ওয়াই দ্রব্য আর একটু কমিয়ে 100 করা হলো, তাহলে ওয়াই দ্রব্য 100 হলে এখানে হবে, তখন এক্স দ্রব্য বলা হচ্ছে কত, 100, এক্স দ্রব্য 100, এটা দিলাম, এভাবে হবে। আর ওয়াই দ্রব্য যদি আমরা আরও কমিয়ে 50 একক করি, ওয়াই দ্রব্য যদি আরও কমিয়ে 50 একক করি, তাহলে ওয়াই দ্রব্য এটা 50 এখানে হলে তখন আমাদের এক্স দ্রব্য বলা হচ্ছে কত, 140। তাহলে 140 হলে এদিক থেকে গিয়ে 140 ঠিক এখানে হবে। এরপর হচ্ছে আমাদের আবার যদি আমরা বলা হচ্ছে কি ওয়াই দ্রব্য যদি আরও কমিয়ে আমরা 0 করি, ওয়াই দ্রব্য যদি 0 করি, তাহলে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন হবে কত, 150। তাহলে 150 হলে এই ওয়াই দ্রব্য বললাম 0, এক্স দ্রব্য 150, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ই বিন্দু। এর আগেরটা ছিল ডি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল বি বিন্দু। তখন আমাদের এই রেখাগুলো এভাবে আমাদের হ্যান্ড রাইট করতে হবে, এগুলো স্কেল দিয়ে নয়, হ্যান্ড রাইট করবেন। ঠিক এভাবে যদি দেন আমাদের এই রেখাটা এভাবে হবে। তো এই যে রেখাটা হলো আমাদের, এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি। তো এখন আগের ক্লাসটার মধ্যেও তো আমি এই জিনিসটা করাইছি, এখানে কেন করতেছি এটা একটু খেয়াল করে নেন। আমরা তো অবশ্যই ওখানেও আমি আলোচনায় বলেছিলাম, আচ্ছা আমাদের পুরা জমির একটা কথা বলো না, এই জমি যদি আমি উৎপাদন করি, মানে একটা জমির মধ্যে যদি এই উৎপাদনের প্রপোর্শনটা দেখাই, বলেন তো আমরা তো এই বিভিন্ন সংমিশ্রণে উৎপাদন করতে পারি কি পারি না? অবশ্যই পারি। কিন্তু আমি কি এই জমিটার বাহিরে কোনোভাবে উৎপাদন করার সুযোগ আছে ভাই? এই জমিটার মধ্যে যদি আমরা উৎপাদন করতে চাই, তাহলে নিঃসন্দেহে এটা তো জমিটার লিমিটেশন, এখানে আনলিমিটেড কি উৎপাদন করা সম্ভব? অবশ্যই না। আমরা দুইটা জিনিসের এই বিভিন্ন সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি, কিন্তু এর মানে এই নয় আমি এই যে আমাদের জায়গা বা আমাদের যে সম্পদের বাহিরে তো উৎপাদন করা সম্ভব নয়। তো এই যে উৎপাদন সম্ভাবনা রেখা ভাইয়া, এই যে রেখাটা, এটা মূলত আমাদের সম্পদের লিমিটেশন বা হচ্ছে সীমানা রেখা। আমরা এর বাহিরে আমাদের উৎপাদন করার কোনো সুযোগ নাই। তো
তো আমি যেটা বলতে চাচ্ছি, কিন্তু তাহলে আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারবো কি না? আপনার উত্তর হচ্ছে অবশ্যই এখানে উৎপাদন সম্ভব। এখানে উৎপাদন সম্ভব, অবশ্যই সম্ভব। এখানে সম্ভব, সম্ভব। এখানে সম্ভব, সম্ভব। এখানেও সম্ভব। কিন্তু কোনোভাবে বলেন তো, আমি কি এখানে উৎপাদন করতে চাইলে আমার সম্ভব? আমরা বলেছি আমাদের সম্পদের পরিমাণ এইটুকু, তাহলে আমাদের কোনোভাবে এখানে উৎপাদন করা সম্ভব নয়। আবার যদি আমরা এখানে বলি ভিতরে, এখানে কোনো জায়গায় ধরেন এখানে আমি বলি উৎপাদন, এখানে উৎপাদন করা সম্ভব? আমার তো সম্পদ এতটুকু আছে, তাহলে এখানে উৎপাদন করা সম্ভব কি না? অবশ্যই সম্ভব। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই আলোচনাগুলো। তো সেই জন্য আমরা এই বিষয়গুলো করার জন্য আগের এই ক্লাসটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। বা আপনাদের যদি উৎপাদন সম্ভাবনা রেখার সূচি থেকে আঁকার ব্যাপারেও কোনো সমস্যা থাকলে সেটাও সমাধান হয়ে যাবে। তো চলেন আমরা এবার বেকারত্ব পূর্ণনিয়োগ নির্ধারণ এই বিষয়টা একটু কভার করি। সেটা করার জন্য আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা লাগবে। আমরা সেটা একটু এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমরা একটু আগে উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টা দেখেছি, আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাটা এই আকৃতির হয়। এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা বলেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবং এখানে যদি আমরা এটা এক্স দ্রব্য ধরলাম, এটা হচ্ছে ওয়াই দ্রব্য ধরলাম, আর এটা 0 দিলাম, আর এটা হচ্ছে পিপিসি কার্ভ। আমাকে যদি এখানে এই রেখাটার কোনো জায়গায় বিন্দু দিয়ে বলে, মনে করেন এই জায়গায় একটা বিন্দু দিল, এই জায়গায় একটা বিন্দু দিল, এই জায়গায় একটা বিন্দু দিল, 3টা বিন্দু দিল। ধরেন এটার নাম দিল এ বিন্দু, এটার নাম দিল বি বিন্দু, এটার নাম দিল সি বিন্দু। এরকম যদি আমাকে দিয়ে বলে এখানে কি উৎপাদন করা সম্ভব? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এগুলো থেকে উৎপাদন করা সম্ভব? একটু আগেই দেখলাম আমাদের সম্পদের ব্যবহারের পরিপ্রেক্ষিতে এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তাহলে শুধু এখানে 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 নয়, বরঞ্চ আমাকে যদি এখানে 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 যে কোনো জায়গায়, তার মানে এই রেখাটার যে কোনো জায়গায় যদি আমাকে বিন্দু দিয়ে বলে এখানে উৎপাদন করা সম্ভব কিনা, তাহলে অবশ্যই আমাদের উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা সেই বিষয়টা একটু লিখি যে আমরা এভাবে দেব। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এই রেখাগুলোতে আমাদের উৎপাদন করা সম্ভব কিনা। সম্ভব, তার মানে অর্জন করা সম্ভব কিনা, আমাদের উৎপাদন অর্জন করা সম্ভব কিনা। তাহলে অবশ্যই অর্জন করা সম্ভব, যেটাকে আমরা বলতে পারি অর্জনযোগ্য। অর্জনযোগ্য, অর্জনযোগ্য। এটাকে অর্জনযোগ্য অঞ্চলও বলে, কারণ আমাদের এটা এই অঞ্চল, তার মানে এই জায়গাগুলোতে আমরা অর্জন করতে পারছি, উৎপাদন অর্জন করতে পারতেছি। তাহলে এগুলা অর্জনযোগ্য। এবং এখানে যদি আমরা এই রেখাটার যে কোনো জায়গায় যদি উৎপাদন করি, তার মানে আমাদের সম্পদের পরিমাণ কি অব্যবহৃত থাকবে নাকি সম্পূর্ণটাই ব্যবহার হবে? আমরা বলেছিলাম আমাদের সম্পদের পরিমাণ এই রেখাটা, তাহলে এই রেখাটার মানে আপনি এই রেখার যেখানেই করেন আপনার সম্পদ সম্পূর্ণটাই ব্যবহার হবে। তাহলে আপনি এখানে বলতে পারেন এটা হচ্ছে সম্পদের সম্পূর্ণ ব্যবহার হবে, সম্পদের পূর্ণ ব্যবহার, বা সম্পূর্ণ যেটাই বলেন পূর্ণ ব্যবহার। এবং যেহেতু আপনার সম্পদ অব্যবহৃত থাকবে না, পুরা সম্পদটাকে আপনি ব্যবহার করবেন, তাহলে এটাকে বলা হয় সম্পদের দক্ষ ব্যবহার। আপনি এটাকে বলতে পারেন সম্পদের দক্ষ ব্যবহার হবে, দক্ষ ব্যবহার। তাহলে আশা করি বুঝতে পারছি এই রেখাগুলোর ব্যাপার। আমরা বলতে পারি এই রেখাগুলোতে বা এই বিন্দুগুলোতে, এই বিন্দুগুলোতে অর্জন করা মানে উৎপাদন অর্জন করা সম্ভব কিনা, বলতে হবে অবশ্যই অর্জন করা সম্ভব। সম্পদের ব্যবহার সম্পূর্ণ বা পূর্ণ হবে কিনা, অবশ্যই আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে। আশা করি বুঝতে পারছি। আর আমাকে যদি এবার এই জায়গায় একটা বিন্দু দিয়ে, মনে করেন এই বিন্দুর নাম দিল ডি বিন্দু, এই বিন্দুতে দিয়ে যদি আমাকে বলে এখানে উৎপাদন করা সম্ভব কিনা, এখানে উৎপাদন করা সম্ভব কিনা, তাহলে আপনার থেকে বলতে হবে দেখেন তো ভাইয়া আমাদের তো সম্পদের পরিমাণ এইটুকু, তাহলে ওখানে উৎপাদন করা সম্ভব? অবশ্যই সম্ভব না, যেটা একটু আগে আমরা দেখলাম। তাহলে আমাদের এটা বলতে হবে এটা উৎপাদন করা সম্ভব নয়, তার মানে এটা বলতে হবে অর্জনযোগ্য নয়, তার মানে অর্জনযোগ্য। এটাকে বলা হয় অর্জনযোগ্য, তার মানে এটা উৎপাদন আমাদের অর্জন করা সম্ভব হবে না। আমাদের কেন অর্জনযোগ্য নয় বা হচ্ছে আমরা কেন উৎপাদন করা সম্ভব হবে না, এর কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা। কিসের স্বল্পতা? সম্পদের স্বল্পতা। এই যে আমাদের সম্পদ এতটুকু নাই, আমাদের সম্পদ তো এখানে, সম্পদের স্বল্পতার কারণে এটা অর্জন করা আমাদের সম্ভব নয় বা উৎপাদন সম্ভব নয়। আশা করি বুঝতে পারছি। আবার একইভাবে যদি আমাকে
এই জায়গায় মানে এখানে বাইরে, শুধু এখানে একটা কথা হচ্ছে শুধু এই জায়গায় হতে হবে না, এখানে যে কোনো জায়গায়, এক কথায় আমাদের সীমানা রেখার বাইরে যে কোনো জায়গায় যদি বিন্দু দিয়ে বল অর্জন করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব না, কারণ আমাদের সম্পদের স্বল্পতা রয়েছে। আর যদি আমাদের এখানে ভিতরে কোনো বিন্দু দিয়ে এটা এখানে 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 যে কোনো জায়গায় যদি বিন্দু দিয়ে আমাকে নির্দিষ্ট করে বলে যে কি এখানে উৎপাদন করা সম্ভব কিনা, তাহলে অবশ্যই আমাদের বলতে হবে এখানে উৎপাদন করা সম্ভব, কারণ আমাদের সম্পদ আছে এইটুকু, তাহলে এখানে এখানে অবশ্যই আমরা উৎপাদন করতে পারবো। তাহলে এটা অর্জনযোগ্য না অর্জনযোগ্য? নিঃসন্দেহে অর্জনযোগ্য। তাহলে আমরা এটাকে বলতে পারি, রেখাটার ব্যাপারে আমরা বলতে পারি এটাও অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য। তবে কথা হচ্ছে আমরা এটা অর্জন করতে পারবো ঠিক আছে, কিন্তু আমরা যদি তার মানে এখানে যদি বিন্দু হয় আসলে কি হবে জানেন, আমার এটা হবে এতটুকু, তার মানে এক্স দ্রব্যের উৎপাদন হবে এতটুকু, ওয়াই দ্রব্যের উৎপাদন হবে এতটুকু। তাহলে বলেন তো আমাদের এই যে সম্পদটা পুরো সম্পদটা বেকার, মানে আমাদের এই পুরো সম্পদটা অনর্থক পড়ে থাকবে না? আমার সম্পদ আছে ভাইয়া 1 লক্ষ টাকা ধরেন, আমি সেখানে 1 লক্ষ টাকা, আমার সম্পদ আছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা পুরো সম্পদটাকে ব্যবহার না করে যদি আমি 10,000 টাকা ব্যবহার করি, তাহলে আমাদের সম্পদটা অনর্থক পড়ে রইল না? সম্পদটার দক্ষ ব্যবহার হলো না। তাহলে আমরা এখানে বলতে পারি এটা অর্জনযোগ্য। তবে এটা কি হবে, এখানে কি হবে, সম্পদের অদক্ষ ব্যবহার হবে, সম্পদের অদক্ষ ব্যবহার, আবার এটাও বলতে পারি সম্পদের অপূর্ণ ব্যবহার, সম্পূর্ণটা ব্যবহার হবে না। আরও একটা কথা বলি, আবার আমরা এখানে যদি উৎপাদন করি, আচ্ছা আমরা এখানে পর্যন্ত এই পুরো সম্পদ ব্যবহার করে উৎপাদন করলে যতগুলো শ্রমিক লাগবে, এখানে উৎপাদন করলে কি এতগুলো শ্রমিক লাগবে? নিঃসন্দেহে নয়। মনে করেন আমি 1 লক্ষ টাকার দিয়ে যদি 1 লক্ষ টাকা খরচ করে যদি উৎপাদন করি, তখন মনে করেন আমার 10 জন শ্রমিক লাগবে, তখন আমার মনে করেন 10 জন শ্রমিক লাগবে। কিন্তু 10,000 টাকা দিয়ে উৎপাদন করলে আমার কি 10 জন শ্রমিক লাগবে? আনুপাতিকভাবে যদি আমরা দেখি 1 জন শ্রমিক লাগবে যে, তাহলে বলেন তো আমাদের আরও 9 জন শ্রমিক বেকার থেকে যায় কিনা? তার মানে আমরা এখানে উৎপাদন করতে পারবো এটা ঠিক আছে, কিন্তু আমাদের কিছু সংখ্যক শ্রমিক কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে অর্জনযোগ্য, কিন্তু সম্পদের অদক্ষ ব্যবহার হবে এবং অবশ্যই কি হবে, বেকারত্ব বেড়ে যাবে বা বেকারত্ব বৃদ্ধি পাবে, আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এখানে যে বিষয়টা সাম আপ করতে পারি, এই পুরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে আমরা এই বিষয়গুলোতে বলতে পারি এই রেখাটার যে কোনো জায়গায় যদি আমাকে এই রেখাটার যে কোনো জায়গায় যদি বিন্দু দিয়ে আমাকে বলে এখানে উৎপাদন করা সম্ভব কিনা, তাহলে বলতে হবে অবশ্যই উৎপাদন করা সম্ভব। তার মানে উৎপাদন অর্জনযোগ্য, সম্পদেরও পূর্ণ ব্যবহার এবং সম্পদের দক্ষ ব্যবহার হবে, যেহেতু আমাদের সম্পদ পুরোটা ব্যবহার হবে। আর এর বাহিরে কোথাও যদি দিয়ে আমাদেরকে বলে, তখন বলতে হবে এটা অর্জনযোগ্য নয়, তার মানে অর্জনযোগ্য, এর কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা। আর ভিতরে কোথাও যদি আমাকে একটা বিন্দু দিয়ে বলে এটা অর্জনযোগ্য কিনা, তাহলে বলতে হবে হ্যাঁ অর্জনযোগ্য। তবে আমার যেহেতু কম সম্পদের ব্যবহার হচ্ছে, তাই সম্পদের অদক্ষ ব্যবহার বা হচ্ছে কি অপূর্ণ ব্যবহার হবে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা এর পরবর্তী আলোচনায় যাচ্ছি অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ। তো এই জায়গায় আমরা যাব, আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারেন। এবার আসেন, আমাদেরকে এরপরে বলা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ। তো এই বিষয়টা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি কি বা মন্দা কি, দুটি শব্দ বুঝতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি কি? সমৃদ্ধি হচ্ছে উন্নতি, আর মন্দা মানে খারাপ অবস্থা। মনে করেন একটা দেশের অর্থনৈতিক অবস্থা যা আছে তার থেকে ভালো হলে এটাকে সমৃদ্ধি বা উন্নতি বলে, আর যদি এর চেয়ে খারাপ হয়ে যায় সেটাকে মন্দা বলে। এটা তো অবশ্যই আপনাদের বোঝার কথা। তাহলে আসেন আমরা এই বিষয়টা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝার আগে আমি বলি, মনে করেন একটা দেশের একটা সময় অর্থনৈতিক অবস্থা ছিল, যেমন বাংলাদেশের স্বাধীনতার সময় যদি বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যা ছিল, এরপরে গিয়ে একটা সময় অর্থনৈতিক অবস্থা আরও ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো
তো যা ৭১-এর পরবর্তী সময়ে যে অবস্থা ছিল এর পরে গিয়ে আরও পরে গিয়ে ধরেন ৭৫-এর দিকে গিয়ে দেখা গেছে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়, ইভেন বাংলাদেশের দুর্ভিক্ষ পর্যন্ত হয়ে গেছিল। আবার এর পরে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও ভালো হয়েছিল। এবং তাহলে এই যে অর্থনৈতিক অবস্থা যা অবস্থা আছে তার থেকে ভালো হওয়া বা খারাপ হওয়া, এটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দার বিষয়। তাহলে আমরা এটা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে দেখি। ধরেন আমরা বললাম এখানে আমরা প্রথমত একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম। এটা ধরেন 2000, আমি বললাম 2010 সালের কথা। 2010 সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল মনে করেন এইটুকু। মানে এখন অর্থনৈতিক অবস্থা স্যার এটা এভাবে কেন? তো অর্থনৈতিক অবস্থা তো ভাইয়া সম্পদের ব্যবহার আপনার কতটুকু হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। আপনার কত টাকা আছে, কত টাকার সম্পদ ব্যবহার করছেন, এটাই হচ্ছে অর্থনৈতিক অবস্থা। যে আপনার 2010 সালে মনে করেন আপনাদের অর্থনৈতিক অবস্থা ছিল এই, যেটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখালাম। এখন মনে করুন 2015 সালে এসে মনে করেন বলতেছে আমরা অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, এটা তো আমরা বলছি সম্পদের সীমানা রেখা। আমাদের 2010 সালে যদি এতটুকু সম্পদ থাকে, তা আমাদের সম্পদের পরিমাণ যদি আরও কমে যায়, তাহলে কি রেখাটা এদিকে যাবে নাকি নিচে আসবে? তাহলে নিঃসন্দেহে ভিতর দিকে অর্থাৎ নিচে আসবে, এখানে বলতে পারি আমরা। তখন এরকম একটা রেখা দিলাম, এটা দিলাম মনে করেন 2015 সাল। 2015 সাল এটা দিলাম আমরা এটা দিলাম AB, আর এটা হলাম এটা CD। তাহলে এখানে অর্থনৈতিক অবস্থা কি ভালো হলো না খারাপ হলো? অবশ্যই খারাপ হলো, কারণ আগে আমাদের সম্পদের পরিমাণ ছিল এতটুকু, আর এখন সম্পদের পরিমাণ হচ্ছে ঠিক এটুকু। তাহলে আমাদের সম্পদের পরিমাণ বা খারাপ বা কমে যাওয়ায় আমরা বলতে পারি এখানে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে না মন্দা হয়েছে? আমরা বলতে পারি এটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা হয়েছে, আশা করি বুঝছি। এবার যদি আমরা বলি ধরেন 2020 সালে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হয়েছে, তাহলে 2020 সালের জন্য আমরা একটা রেখা আঁকলাম। ধরেন তাহলে ভালো যেহেতু হয়েছে, যা হয়েছিল 2010 সাল থেকে আরও ভালো হয়েছে ধরেন, বা 15 সাল থেকে অনেক ভালো হয়েছে। তো সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা দিলাম মনে করো, আর একটা রেখা এখানে দিলাম ভালো হয়েছে যেহেতু, তাহলে এটা দিলাম EF। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আগের রেখার চেয়েও আরও বাড়ছে কিনা? বাড়ছে যেহেতু এটা অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে বা উন্নতি হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমরা দ্বিতীয় টপিকে দেখলাম অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে প্রাথমিক পর্যায়ে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা ছিল এটা, সেখান থেকে যখন আমাদের সম্পদ এবং সম্পদের পরিমাণ এবং প্রযুক্তির পরিমাণ যখন কমে গিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, তাহলে এই যে যখন কমে গেল এটা আমাদের বলতে হবে অর্থনৈতিক মন্দা হয়েছে। আর যখন আমাদের অবস্থা তো প্রাথমিক অবস্থা থেকে যখন অর্থনৈতিক অবস্থা আরও ভালো হলো, এটাকে বলতে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। বলেন আমরা এবার এই টপিক নিয়ে কথা বলছি, সুযোগ ব্যয় নির্ধারণ। তো সুযোগ ব্যয় নির্ধারণ এটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে যে সুযোগ ব্যয় কী বা কাকে বলে। এখানে আমরা কয়েকটি সংজ্ঞা একসাথে শুনবো, দেখবেন যে আসলে সবগুলো কথা একই, তবে আমি একাধিক সংজ্ঞা আপনাদেরকে বলবো যেন আপনাদের সমস্যা না হয়, বিশেষ করে MCQ বুঝতে যেন অসুবিধা না হয়। ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় হচ্ছে মূলত একটি প্রকল্পে বিনিয়োগ করলে, আপনি ধরেন দুটি প্রকল্পের কথা চিন্তা করলেন, একটা হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। তা আপনি যদি ক প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনাকে খ প্রকল্প ছেড়ে দিতে হবে। ধরেন আপনার 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, তা আপনি 1 লক্ষ টাকা দিয়ে দুইটা প্রকল্প চিন্তা করলেন। আর আপনি এই 1 লক্ষ টাকা দিয়ে ধরেন নয়তো কুতুব দিয়েই একটা বিল্ডিং করবেন। আমি দত্ত বলছি, আবার 1 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং হয়ে যাবে এরকম চিন্তা করিয়েন না। কুতুব দিয়ে একটা ভবন নির্মাণ করবেন, অথবা 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা চট্টগ্রামে কি করবেন? ভবন নির্মাণ করবেন। এখন আপনি বলেন আপনি এই 1 লক্ষ টাকা দিয়ে কোথায় নির্মাণ করবেন? ধরেন আপনি সবগুলো বিবেচনা করে চিন্তা করলেন কুতুব দিয়ে কি করার চেয়ে নির্মাণ করার চেয়ে চট্টগ্রামে নির্মাণ করাটা ভালো হবে।
আপনি এখানে দুটি প্রকল্প যদি চিন্তা করি, এটা বললাম ক প্রকল্প, এটা হচ্ছে ক প্রকল্প, তখন আপনি কোনটা গ্রহণ করবেন? আপনি নিঃসন্দেহে এটা গ্রহণ করবেন। তাহলে আপনি এই প্রকল্পটি সুযোগ গ্রহণ করার জন্য এই প্রকল্পটির সুযোগকে ত্যাগ করতেছেন কিনা? অবশ্যই আপনি এই প্রকল্পের সুযোগকে ত্যাগ করতেছেন। তাহলে একটি প্রকল্প গ্রহণ করতে গিয়ে অন্য প্রকল্পের সুযোগকে যে ত্যাগ করতেছেন, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পারছি। সেই বিষয়টা আমরা আরেকটি সংজ্ঞার মাধ্যমে দেখতে পারি, সেটা হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, একটি দ্রব্যের উৎপাদন অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু পরিমাণ ছেড়ে দিতে হয়, তাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তাকে বলা হচ্ছে কি? সুযোগ ব্যয়। তো এই বিষয়টা কীরকম? এই যে একটু আগে আমরা দেখলাম উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে এক্স দ্রব্যের উৎপাদন যদি আমরা কি করি 0 একক করি, তখন আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারি 150 একক। আমরা এভাবে দেখছিলাম, ধরেন এই যে জমিটা, এখানে যদি এই ফুরুটা আমি ধান চাষ করি, তাহলে আমি কিন্তু গম করতে পারবো না, গম করতে পারবো না। ধান যদি সম্পূর্ণটা যদি ধান করি, গম করতে পারবো না। আবার আমি যদি কি করি, ধানের উৎপাদন একটু কমিয়ে গমের উৎপাদন যদি একটু কমিয়ে গমের উৎপাদন যদি একটু করতে চাই, মানে আমরা ধান করলাম মনে করেন এতটুকু, তাহলে তখন আমরা গম করলাম এইটুকু, এটুকু গম করলাম আর এটুকু ধান করলাম, তাহলে তখন আমরা গমের উৎপাদন একটু বৃদ্ধি করার জন্য, অতিরিক্ত পাওয়ার জন্য আমরা ধানের উৎপাদনকে একটু ছেড়ে দিছি কিনা? এই যে আমরা গমের উৎপাদন একটু অতিরিক্ত পাওয়ার জন্য ধানের উৎপাদন যতটুকু ছেড়ে দিছি, এটাকে বলা, এই যে এতটুকু অংশ আমরা ছেড়ে দিছি ধানের উৎপাদন, সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা লাস্ট আরেকটি সংজ্ঞা বলবো, যেটা এমসিকিউতে সবচেয়ে বেশি আপনাকে হয়তো ডিস্টার্ব করতে পারে, সেটা হচ্ছে একটি সুযোগ গ্রহণ করতে পরবর্তী সর্বোত্তম সুযোগটি ত্যাগ করা। এই একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম সুযোগটি ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। তো এই জিনিসটা আসলে কি, বা এটা আপনার মনে হবে স্যার সর্বোত্তম সুযোগটি ত্যাগ করা কিভাবে হয়? আসলে এখানে বলে দিয়েছে পরবর্তী সর্বোত্তম, সবচেয়ে সর্বোত্তম বলে নাই। দুইটার মধ্যে তারতম্য করেন আপনি, ধরেন আপনি এই দুইটার মধ্যে যদি বলেন এখানে দুইটাই আপনার জন্য সুযোগ, কিন্তু দুইটার মধ্যে সর্বোত্তম সুযোগ এটা আর এটার পরবর্তী সুযোগ এটা। আপনি ধরেন আরেকটা চিন্তা করলেন, তো আরেকটা চিন্তা করলেন, এটা মনে করেন আরও খুব বাজে এলাকা বা হচ্ছে আরও জায়গাটা আরও সমস্যাজনক বা ঝুঁকিপূর্ণ, তাহলে আপনি তখন কি করবেন? এই সর্বোত্তমে ব্যবহার করতে গিয়ে এর পরবর্তী সর্বোত্তম এই প্রকল্পটি ত্যাগ করতেছে না। আশা করি বুঝতে পারছি, তাহলে সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। আশা করি বুঝছি। আবার আমরা সুযোগ ব্যয়টি একটা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে, অর্থাৎ আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে সুযোগ ব্যয় নির্ধারণের যে বিষয়টি বলছে, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে সুযোগ ব্যয় নির্ধারণ করব। তো ধরেন সুযোগ ব্যয়টি নির্ধারণ করার জন্য আমাদের একটি উৎপাদন সম্ভাবনা রেখার বিষয় লাগবে, আমরা আঁকতেছি। ধরেন প্রাথমিক পর্যায়ে আমরা এটা দিলাম এক্স দ্রব্য আর এটা দিলাম ওয়াই দ্রব্য। প্রাথমিক পর্যায়ে যদি আমরা এক্স দ্রব্যের উৎপাদন যদি আমি ধরেন 100 একক করি, তখন মনে করেন আমরা ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারবো 50 একক। তাহলে আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন 100 করি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারবো কত? 50 একক। কিন্তু আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন একটু কমিয়ে 50 একক করি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারতেছি মনে করেন 100 একক। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা বললাম এক্স দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, তাহলে ধরলাম আমরা এটা 50, এটা ধরলাম 50, আর ঠিক এতটুকু বিপরীত দূরত্বে এটা ধরলাম 100, এখানেও ধরলাম এটা 50 আর এটা ধরলাম 100। তাহলে ধরেন আমরা এক্স দ্রব্য বললাম 100, এক্স দ্রব্যের 100 অবস্থায়, ওয়াই দ্রব্যের কত? 50, তাহলে এক্স 100 ওয়াই গেলাম 50, তাহলে এইটুকু উৎপাদন। আর যদি আমি দ্বিতীয় পর্যায়ে যদি বলছি, এটা মনে করেন এটার সংমিশ্রিত বিন্দু দিলাম, মনে করেন এ, এটা দিলাম বি, তাহলে এটা হলো এ বিন্দু। আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন 100 করিয়া, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 50, সেটা সংমিশ্রিত বিন্দু দিলাম এ। আর যদি আমরা এক্স দ্রব্যের উৎপাদনকে কমিয়ে 50 করি, তার মানে এইটুকু করি, তখন কিন্তু আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি হয়ে কত হচ্ছে? 100। তাহলে 100-50 অবস্থায় ওয়াই এর হচ্ছে 100 একক।
আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের যদি এক্স দ্রব্যের উৎপাদন আমরা হ্রাস করে কি করি 50 একক করি, ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে কত হলো 100 একক হলো, তখন আমাদের রেখাটা আমরা এভাবে আঁকতে পারি, এই উৎপাদন সময় রেখাটা। তখন এখানে দেখেন ভালো করে খেয়াল করবেন, আমরা প্রাথমিক পর্যায়ে এক্সের 100 অবস্থায় ওয়াই এর ছিল যে কি 50 একক, যেটা আমরা এ বিন্দু দ্বারা নির্দেশ করলাম। কিন্তু আমি চাচ্ছি ওয়াই এর উৎপাদন বা ওয়াই দ্রব্যের অতিরিক্ত একক পেতে চাচ্ছি, তার মানে ওয়াই এর সুযোগটা বাড়াতে চাচ্ছি কিন্তু এক্সটাকে কমাতে চাচ্ছি। তাহলে আমরা যদি এক্স দ্রব্যের সুযোগ বাড়াতে চাই তাহলে এইটুকু 50 থেকে 100 হয়ে গেল, দেখে না 50 থেকে কত হলো 100, তাহলে আমরা সুযোগকে এখানে বৃদ্ধি করলাম, আর এখানে আমরা 100 থেকে 50 পর্যন্ত সুযোগ ছাড়লাম, যেটা হচ্ছে সুযোগ ব্যয়, এটা আমরা ব্যয় করলাম, মানে আমরা এই সুযোগটা ব্যয় করলাম আর তার জন্য মূলত আমরা এই সুযোগটা গ্রহণ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সুযোগে, এটা আমাদের সুযোগ আর এটা হচ্ছে ব্যয়। তার মানে আমরা উৎপাদনের একটি দ্রব্যের উৎপাদনের একক বৃদ্ধি করার জন্য আরেকটি দ্রব্যের উৎপাদনের একক কী করলাম হ্রাস করলাম, তাহলে এই সুযোগটা গ্রহণ করার জন্য এতটুকু সুযোগ আমরা ব্যয় করলাম বা ত্যাগ করলাম, যাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা যদি আমাদেরকে যদি এখানে বলা হয় আমাদের সুযোগ ব্যয় কতটুকু, আমাদের এই 50 একক দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে এই 50 একক দ্রব্য, তার মানে এটা এখানে এখানে আপনার হয়তো আমি আপনাকে বোঝার জন্য বলতেছি, এখানে সংখ্যাটা একই, যদি এখানে মনে করেন 30 হয় তার মানে এই সুযোগটা গ্রহণ করার জন্য আমাদের সুযোগ ব্যয় বলতে হচ্ছে কি 30 একক। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, বা না বুঝলে আমি বিষয়টা একটু ক্লারিফাই করি। মনে করেন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখতে যাচ্ছেন, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা রাখতে গিয়ে আপনি সোনালী ব্যাংকে গেলেন, সোনালী ব্যাংক বলছে আপনাকে 1 লক্ষ টাকা রাখলে সোনালী ব্যাংক আপনাকে বলছে, বা ক ব্যাংক বললাম, ক ব্যাংক আপনাকে বলছে কি দিবে 10% সুদ দিবে বা 10% সুদ দিবে। আপনি ভাবলেন না এটা কেন রাখবো না, খ ব্যাংকে গেলেন, খ ব্যাংক বলছে আপনাকে মনে করেন 15% সুদ দিবে, তাহলে আপনি কোনটাতে রাখবেন? আপনি অবশ্যই খ ব্যাংকে রাখবেন। এখন খ ব্যাংকের এই সুযোগটা গ্রহণ করতে গিয়ে 15% সুযোগ গ্রহণ করতে গিয়ে আপনি খ ব্যাংকের কতটুকু সুযোগ ত্যাগ করলেন? এই যে আপনি এখানে 15%-এর মধ্যে 15% সুযোগ গ্রহণ করতে গিয়ে কতটুকু সুযোগ ত্যাগ করলেন? এই 10% সুযোগ ত্যাগ করছেন। তার মানে একটা সুযোগের এই সুযোগটা গ্রহণ করতে গিয়ে আপনি এতটুকু সুযোগ ত্যাগ করলেন। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয়। তো আমাদের আজকের আলোচনার প্রথম থেকে আমি যদি পুরো বিষয়টা একটু একবার আপনাকে সাম আপ করে, আমরা এখানে 3টা বিষয় নিয়ে কথা বলছি। বেকারত্ব পুনর্যোগ নির্ধারণ, যেখানে বলছে উৎপাদন সম্ভাবনা রেখাকে বিভিন্ন বিন্দু দিয়ে যদি এই রেখাটার বিভিন্ন বিন্দুতে বলে তখন এই বিষয়গুলো অর্জনযোগ্য, সম্পদের পূর্ণ ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবহার হবে। যদি এর বাহিরে হয় বলছে অর্জনযোগ্য নয়, সম্পদের স্বল্পতার কারণে। আর ভিতরে যদি হয় তাহলে অর্জনযোগ্য, তবে বেকারত্ব নির্দেশ করবে এবং সম্পদের অদক্ষ ব্যবহার হবে। এর পরবর্তী আমরা বলেছিলাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ। সেই বিষয়টা বলছে উৎপাদন সম্ভাবনা রেখা যদি যা অবস্থা আছে, অর্থনৈতিক অবস্থা যা আছে তার সে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয় এটাকে বলা অর্থনৈতিক সমৃদ্ধি, আর যদি খারাপ হয়ে যায় সেটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা। এবং আমরা পরবর্তী টপিকে লাস্ট টপিকে দেখলাম সুযোগ ব্যয়ের বিষয়টা, যে আমরা একটা সুযোগ গ্রহণ করতে গিয়ে একটি দ্রব্যের অতিরিক্ত একক সুযোগ বৃদ্ধি করতে গিয়ে অন্য দ্রব্যের যে সুযোগ ত্যাগ করতেছি সেটাকে বলা হচ্ছে কি সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পারছি আজকের টপিকটা। যদি কারো কোনো ধরনের অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য। তো সবাই পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে বলবেন না, এবং অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকে এইটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।